নমস্কার, গল্পমঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকের গল্পটি একটু অন্যরকম। সেই সব নারীদের যারা প্রাচীন বাংলার সামাজিক অনাচার ও দুরাচারের শিকার হয়ে জবাব দিয়েছেন নিজেদের নগ্ন শরীরের সামনে সেই সমাজকে টেনে এনে উঠবস করিয়েছে। এমনই এক সুজিত রয়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, প্রথম পর্ব, হত্যায় হাতেখড়ি। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে হত্যায় হাতেখড়ি। সোনার গয়নার বাক্স বোঝাই ব্যাগটা হাতে নিয়ে দোরগোড়ায় পা রাখার আগেই ছেলেটির ঘাড়ে আছড়ে পড়ল এক মোক্ষম রদ্দা। সেই রদ্দার জোর এতটাই যে ছেলেটি আহ বলার সময়ও পেল না। সঙ্গে সঙ্গে কাটা কলাগাছের মতো আছড়ে পড়ল লাল সিমেন্টের মেঝে। কিন্তু রিস্ক নেওয়া যাবে না। কালীবাবু অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটির দেহ দ্রুত টেনে নিল ঘরের ভেতর। তারপর তড়িঘড়ি দরজা বন্ধ করে ত্রৈলোক্যকে বলল, শোন, একদম সময় নষ্ট করা যাবে না, ছেলেটাকে এখনই নিকেশ করে দিতে হবে। ত্রৈলোক্য তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, মাথা টলমল করছে। কালীবাবুর অর্ধেক কথা কানে ঢুকছে, অর্ধেক ঢুকছে না। কি হলো, শুনতে পাচ্ছিস না? চাপা অথচ কর্কশ স্বরে ধাঁতিয়ে উঠল কালীবাবু। কদিন ধরে অনেক ভেবেচিন্তে কাজটা করতে হয়েছে তাকে। গতকাল সাত সকালে ঘুম থেকে উঠে চিতপুরে যাত্রাপাড়ায় গিয়ে জমিদারের বেনিয়ান, কুর্তা আর ফরাসটাঙ্গার ধুতি জোগাড় করতে হয়েছে। মেকআপ নেবার দোকান খুঁজে কিনতে হয়েছে জম্পেশ নকল গোঁফ, নকল কাঁচা পাকা বাবরি চুল। গড়ানহাটায় গিয়ে কিনতে হয়েছে পেতলের তৈরি হাতির মাথা লাগানো মেহগনি কাঠের মোম পালিশ করা লাঠি। তারপর আজ সকালে রাজাবাজারে গিয়ে সাদা ঘোড়ায় টানা রূপলি জুড়ি গাড়ি ভাড়া করে যেতে হয়েছে বদ্রি বসাকে সোনার গদিতে। চকচকে নাগরাই পায়ে জুড়ি গাড়ির পাদানিতে পা দিতে না দিতেই সাত সকালেই মোক্ষম খদ্দের বুঝে হাত জোর করে ছুটে এসেছিলেন বদ্রিবাবু। আসুন বাবু, আসুন, আমি বদ্রি বসাক। হাত তুলে নমস্কার করে কালীবাবু গম্ভীর মুখে ভারী গলায় নিজের পরিচয় দিয়েছিলেন। নরসিংদীর জমিদার বাড়ির নাম শুনেছেন তো? আজ্ঞে, বিলক্ষণ। নাকের ওপর গোল সোনালি ফ্রেমের চশমা সামলে গদগদ হয়ে বললেন বদ্রি বসাক। আমার ছোট মেয়ের বিয়ে। বহু মানুষের কাছে আপনার হাতের কাজের সুনাম শুনে কিছু অলঙ্কারাদি নিতে এত দূর আসতেই হলো। বদ্রিবাবু একটা চামড়ার গদিয়াটা চেয়ার এগিয়ে দিয়ে বললেন, আজ্ঞে, আপনাদের মতো মানুষের আশীর্বাদ আছে বলেই করে কর্মে খাচ্ছি। তা একটু শরবতের ব্যবস্থা করি বাবু? তা মন্দ হয় না, হেসে বললেন কালীবাবু। রতন, বাবুকে শরবত বানিয়ে দে, দু এক টুকরো কেশর দিতে ভুলিস না যেন। সুদৃশ্য রূপোর গেলাসে শরবতে চুমুক দিয়ে কালীবাবু বললেন, বাহ, বেড়ে হয়েছে বটে। ফাঁকা গেলাসটা নিজেই হাত বাড়িয়ে নিলেন বদ্রিবাবু। রতনের হাতে সেটা চালান করে বললেন, তাহলে আজ্ঞা করুন বাবু, কি কি গয়না আপনাকে দেখাই? সব দেখান, সব। আমার ছোট মেয়ে বড় আদরের। সোনা দিয়ে মুড়ে মেয়েকে শ্বশুরালয় পাঠাতে হবে, নইলে বদনাম হবে যে। বদ্রিবাবু শাসালো খদ্দের বুঝে গয়নার বাক্সগুলো একটার পর একটা সাজিয়ে রাখতে শুরু করলেন কালীবাবুর সামনের টেবিলে। ভারী ভারী দিচ্ছেন তো, দেখলেন আমার সম্মানে যেন কেউ ঘা দিতে না পারে। আজ্ঞে, সে আর বলতে, এই তো দেখুন, একবার হাতের আন্দাজে এই সাতনড়ি হাটটা দেখুন। সেরা গয়নাগুলোই বের করেছি বাবু। সবাইকার সামনে এত দামি গয়না বের করি না। নেবার জন্য আপনাদের মতো দিলদার লোক কোথায়? একে একে নানা ডিজাইনের গোটা পাঁচেক হার, কানের কানপাশা দুজোড়া, হাতের বালা, বাউটি, মানতাসা, মেয়ে এবং জামাইয়ের জন্য গোটা পাঁচেক ভারী ভারী আংটি, নাকের নথ, সিথি ময়ূর, টিকলি, পায়ের নুপুর, কোমর বন্ধনী ইত্যাদি মিলিয়ে প্রায় 60 ভরি সোনার গয়না পছন্দ করল কালীবাবু। বদ্রিবাবু মহা খুশি। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলেন। বারবার দুহাত জোর করেন আর লক্ষ্মী গণেশকে প্রণাম করেন। বাবু, এ যা গয়না আপনাকে দিলুম, দেখবেন যে দেখবে তারই চোখ চকচক করবে। আমার বাপ ঠাকুরদারা ছিলেন নমস্য কারিগর, তাদের হাত ধরেই সব শেখা কিনা। তাই তো আপনাদের মতো মানুষদের আগমন হয় আমার এই স্বর্ণগতিতে। কালীবাবু তাড়া লাগালেন, এবার হিসেবপত্র করে ফেলুন, আমায় আবার আজই রওনা দিতে হবে, হাজার কাজ সেখানে।
বিলক্ষণ বিলক্ষণ, আমি এক্ষুনি পাকা বিল বানিয়ে দিচ্ছি। রতন, গয়নাগুলো সব রূপোর পাতের নকশা মোড়া বাক্সে সাজিয়ে ফেল দেখি, হাত চালা, বাবুর দেরি হয়ে যাবে নইলে। এক একটা গয়না ওজন করেন আর বিলে লেখেন। সব শেষ হলে বিলটা 2 হাতে ধরে কালীবাবুর হাতে দিলেন বদ্রীবাবু। কালীবাবু বিল দেখে মহা খুশি। বেশি তো হয়নি, আমি ভেবেছিলুম এর চেয়ে বেশি লাগবে। বদ্রীবাবু পাকা ব্যবসায়ী, তাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তা বাবু আরও কিছু দিয়ে দিই? কালীবাবু তো বুঝে গেছে শিকার হাতের মুঠোয়। দেবেন তা দিন, জমিদার গিন্নির তো আবার নতুন গয়না না হলে মুখ ভার হয়ে যাবে। সব গুছিয়ে গাছিয়ে এবার আসল কথাটা পারল কালীবাবু। আপনাকে একটা উপকার করতে হবে, আপনার ওই রতনকে আমার সঙ্গে একটু যেতে দিতে হবে। এতগুলো গয়না তো, আমি বাগবাজারে উঠেছি, পৌঁছে দিয়েই চলে আসবে। আর টাকাটা আমি ওর হাত দিয়েই পাঠিয়ে দেব, আমার জুড়ি গাড়ি চড়েই ও ফিরবে। বদ্রীবাবুর কপালে ক্ষণিকের জন্য হলেও ভাঁজ পড়ল, কিন্তু সকালবেলা এতগুলো মাল বৌনি হলো, ছাড়া তো যাবে না। মনে মনে একটু চিন্তা হলেও মুখে তার প্রকাশ হতে দিলেন না। বিলক্ষণ বিলক্ষণ, টাকাটা নগদে দেবেন বাবু, কোম্পানির নোট টোট ওসব বড় ঝামেলা। নিশ্চিন্ত থাকুন, আমরা নগদিতেই বিশ্বাস করি। গয়না বোঝাই ব্যাগ নিয়ে রতন কালীবাবুর ঘরের চৌকাঠে পা রাখতেই তার ঘাড়ে পড়ল কালীবাবুর লোহার মতো বজ্রকঠিন হাতের রদ্দা। কি হলো, শুনতে পাচ্ছিস না? এদিকে আয়। ভয়ে থিরথির করে কম্পমান ত্রৈলোক্য এগিয়ে আসে। ওই ব্যাগটা আগে আলমারিতে তুলে চাবি দে। ভারী ব্যাগটায় সোনা আছে সে জানে, কিন্তু কতটা সে আন্দাজ করার মতো মানসিক অবস্থা তখন তার নেই। আলমারিতে ব্যাগটা রেখে চাবিটা আঁচলে বাঁধে ত্রৈলোক্য। কালীবাবু বলে, আমি ছেলেটার পা দুটো চেপে ধরছি, তুই ওর বুকের ওপর চেপে বস, তারপর 2 হাতে গলাটা টিপে ধর, শ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত ছাড়বি নে। কি বলছে কালীবাবু, খুন করব ছেলেটাকে? আতন্তরে পড়ে ত্রৈলোক্য। সে জানে বেশ্যাপাড়ায় খুন খারাপই রোজের ব্যাপার, অপরাধ সে আগেও করেছে। কালীবাবু যেদিন থেকে তার বাঁধাবাবু হয়ে এসেছে সেদিন থেকে তাকে অপরাধের পাঠ ও পথ দুই শিখিয়েছে। বুঝিয়েছে শুধু দেহ দিয়ে যে পয়সা কামাবি তাতে যৌবন শেষ হলে আর খেতে পাবি না, উপরি আয় ছাড়া বাঁচবি কি করে? শেষমেশ কি রাস্তায় বসে ভিক্ষে করবি? কালীবাবুর মতলবেই অপরাধে হাত পাকায় ত্রৈলোক্য, কিন্তু খুন খারাপই নয়। পয়সাওয়ালা ঘরের বখাটে ছোকরাগুলোকে নিজের শরীরের বাঁধনির চার ফেলে টেনে এনে বড়শিতে গেঁথে পালা, তারপর মদের সঙ্গে আফিম মিশিয়ে বেহুশ করিয়ে সোনার হার, আংটি, টাকা পয়সা, মায়ের ধুতি পাঞ্জাবিও খুলে নিয়ে শুধু অন্তর্বাস পড়া অবস্থায় রাস্তার ধারে কাঁচা নর্দমায় ফেলে আসা। সকালে পথ চলতি মানুষ ঘেন্নায় তাদের দিকে ফিরেও তাকাতো না। কেন এমন দশা জিজ্ঞেস করা তো দূরের কথা। এসব অপরাধ তার ঘরে সই করতে এসে এমন সর্বশান্ত হয়েও বড়লোকের বেটারা লজ্জায় কাউকে কিছু বলতে পারত না। পুলিশের কাছে যাবার মুখও থাকতো না তাদের। এমনি করে চলছিল ভালোই, কিন্তু কালীবাবু লোভে পড়ে গেল। ঘরে তার স্ত্রী সন্তান ছিল, তার ওপর স্ত্রী অসুস্থ, তাদের টাকা পয়সা পাঠাতে হতো মাঝে মাঝেই। তাই অপরাধের নিত্য নতুন ফন্দি সে বার করত আর সঙ্গী করে নিত ত্রৈলোক্যকে। কিন্তু এবার একেবারে খুন। কালীবাবু আবার তাড়া দিল, আরে আমাদের কপাল খুলে গেছে, আজ বড় দাও মেরেছি, সেসব দেখাচ্ছি তোকে পরে, আগে মালটাকে সাইজ করি। ছেলেটা বেঁচে থাকলে আমরা ধরা পড়ে যাব, তোর আমার দুজনেরই সারে সর্বনাশ হয়ে যাবে। বসে পড় ছেলেটার বুকের ওপর। ত্রৈলোক্যর হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বলল, আমি পারবো না, আমার হাতে জোর নেই, আমি পা দুটো ধরছি, বাকিটা তুমি করো। আচ্ছা তাই হবে, তুই ওর দুটো পা জড়ো করে নিয়ে তার ওপর বসে পড়। শ্বাস বন্ধ হলে খুব ছটপট করবে, কিন্তু আমি একা সামলাতে পারবো না। ত্রৈলোক্য বুঝে গেল মহাপাতকীর কাজ করতে চলেছে সে, এর ফল একদিন না একদিন পেতেই হবে, কিন্তু উপায় ছিল না তার। তখন তার অভিভাবক একজনই, কালীবাবু। তাকে অস্বীকার করার ক্ষমতা তার নেই। তাই কালীবাবুর কথা মতো সে অজ্ঞান ছেলেটার পায়ের ওপর চেপে বসল, যাতে সে নড়তে চড়তে না পারে। কালীবাবুও ছেলেটার বুকের ওপর বসে গলা টিপে ধরল। ছেলেটা আধ মরা হয়ে পড়েই ছিল। গলা টিপে ধরতেই মুখে গো গো আওয়াজ তুলে কিছুক্ষণ ছটকট করে নিস্তেজ হয়ে গেল। কালীবাবু বলল, আপদ গেল, বিপদও কাটল, এখন নিশ্চিন্ত।
ত্রৈলোক্য অবাক হয়ে তাকিয়ে রইল কালীবাবুর দিকে। এ কোন কালীবাবু? এ কালীবাবুকে সে চেনে না। নিজে নিশ্চিন্ত হতে পারছিল না আর কোন পথে তাকে টেনে নিয়ে যাবে কালীবাবু। কালীবাবু দেহটাকে ঠেলে দিল খাটের নিচে, বলল, এখন এখানেই পড়ে থাক, রাতে ঘরের মেঝে খুঁড়ে কবর দিয়ে দেব। সারাদিন এই ঘরের মধ্যে মরা আগলে বসে থাকব? তাছাড়া এখানে মরা পুতলে সে ঘরে আমি থাকতে পারবো না। বিরক্ত হয়ে বলল ত্রৈলোক্য, তা কি করা যাবে? বাইরে কোথায় লুকোবো এত বড় লাশ? মরা ফেলতে গিয়ে ফাঁসি যাই আর কি। মরা পুঁতে দিয়ে অন্য বাড়ি ভাড়া নিয়ে নেব। নিজের অজান্তেই কি সেদিন অদূর ভাগ্যফল উচ্চারণ করে ফেলেছিল কালীবাবু? সে এক দীর্ঘ কাহিনী। কলকাতার বেশ্যাপাড়ার অপরাধ জগতের জলজান্ত উদাহরণ হয়ে আজও যা সমাজচিন্তক ও গবেষকদের অন্যতম আকর তথ্য হিসাবে স্বীকৃত। সেই ইতিহাসে আসব, কিন্তু তার আগে আমরা দেখে নেব কলকাতায় পতিতা ব্যবসার উৎপত্তি, প্রসার এবং সেই সময়ে, সেই ঊনবিংশ শতাব্দীর প্রায় শেষ পাদে কেমন ছিল পঙ্কিল গণিকাপাড়ার সংখ্যাতত্ত্ব ও পরিবেশ। না হলে এই বাস্তব ঘটনার কথাচিত্র অসম্পূর্ণ থেকে যাবে।